প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বুঝতে চাইলে এই ঘটনাটি বুঝে নিন। আমি আপনাদের যে তথ্যটি বলছি সেটি কোরবানির ঈদের দিনের ঘটনা এবং এটি আমেরিকারই একটি প্রতিবেদনে এসেছে। বিভিন্ন জায়গায় এ খবর প্রকাশিত হয়েছে। ইরান কুয়েতের সেই স্থানে হামলা করেছে যেখান থেকে ইরানের খার্গ দ্বীপ সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছিল। যে প্রতিবেদন সামনে এসেছে তাতে বলা হয়েছে যে ইরান যখন কুয়েতের দিকে তাদের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তখন কুয়েত ও আমেরিকা যৌথভাবে সেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়। এখন আপনারা হয়তো বলতে পারেন, ভাই, যদি ক্ষেপণাস্ত্রটি থামিয়ে দেওয়া হয় তাহলে ইরানের শক্তি কোথায়? প্রথম কথা হলো, সেই ক্ষেপণাস্ত্র থামাতে আমেরিকা ও কুয়েত উভয়ই ডজনখানেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আর যখন ক্ষেপণাস্ত্রটি দ্রুতগতিতে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেটিকে থামানোর চেষ্টা চলছিল, তখন সেটিকে আটকানো খুবই কঠিন হয়ে পড়েছিল। ক্ষেপণাস্ত্রটি এতটাই কাছে চলে এসেছিল যে শেষ মুহূর্তে সেটিকে ধ্বংস করা হলেও তার ধ্বংসাবশেষ মার্কিন সেনাদের উপর গিয়ে পড়ে। এতে 5 জন মার্কিন সেনা গুরুতর আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এছাড়া মার্কিন ঘাঁটিরও কিছু ক্ষতি হয়, যেখানে মোতায়েন থাকা 2টি MQ-9 রেপার ড্রোন ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহু আকবার! তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এমন যে ধ্বংসাবশেষও শত্রুর ক্ষতি করতে পারে, বুঝতে পারছেন? আর এই ঘটনাটি ঘটেছিল কোরবানির ঈদের দিন, যখন আমরা সবাই ঈদ উদযাপন করছিলাম। ইরানে ইন্টারনেট চালু হওয়ার পর এখন একটি ভিডিও সামনে এসেছে যা দেখে আমার বুক কেঁপে উঠেছে। যখন আমি খামেনি শাহাদাতের ঘোষণা দিয়েছিলাম তখন অনেকে আমার বিরোধিতা করেছিলেন এবং আমাকে অনেক গালিগালাজও করেছিলেন। আমি তখন এটাও বলেছিলাম যে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে শহীদ করার উদ্দেশ্যে তার বাড়ির উপর একাধিক বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং আমেরিকা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল। এখন 28 ফেব্রুয়ারি সেই ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে খামেনির বাড়ি ও কার্যালয়, যা পাশাপাশি অবস্থিত, সেখানে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছিল। 28 ফেব্রুয়ারি সেই হামলার ভিডিও নিয়ে দাবি করা হচ্ছে যে এই হামলাতেই খামেনির শাহাদাত ঘটেছিল। আল্লাহু আকবার! বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে এখন ইরান শহীদ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য ও জানাজার প্রস্তুতি শুরু করেছে। তবে স্বাভাবিকভাবে শেষকৃত্য তখনই করা হবে যখন সামনে থেকে এই নিশ্চয়তা থাকবে যে আমেরিকা আর কোনো হামলা করবে না, কারণ ইসরায়েলের চরিত্র এতটা নিকৃষ্ট যে তারা যে কোনো কিছু করতে পারে। আমেরিকার অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা ইরানে $1 বিলিয়ন ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের সামনে আমেরিকা বিভিন্নভাবে ইরানের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ সরাসরি যুদ্ধে তারা জয়ী হতে পারেনি। যুদ্ধক্ষেত্রে লড়াই করার সামর্থ্য তাদের নেই, তা এখন তারা অন্য উপায় অবলম্বন করছে। এ বিষয়ে ইরান বলেছে যে আমেরিকা ব্যর্থ হয়েছে, তারা যুদ্ধ জিততে পারেনি, কূটনীতিতেও সফল হতে পারছে না এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না। আর এখন তারা হতাশা ও ক্ষোভ থেকে আমাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে সে নিষেধাজ্ঞা দিয়েও তারা সফল হতে পারবে না। খোদ আমেরিকায় প্রকাশ করেছে যে আপনারা সবাই জানেন ইরান আমেরিকার যত শক্তিশালী যুদ্ধবিমান ছিল সেগুলোকে ভালোভাবেই আঘাত করেছে। আমেরিকার নিজস্ব প্রতিবেদনে বলা হয়েছে যে তদন্ত শেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুদ্ধ চলাকালে ইরান তাদের যে F-15 যুদ্ধবিমানটিকে আঘাত করেছিল এবং তা চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই করা হয়েছিল। অর্থাৎ চীনের ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা আমেরিকার যুদ্ধবিমানকেও অকার্যকর করে দিতে পারে। এখান থেকে 2টি বিষয় বোঝা যায়। প্রথমত, আমেরিকা বলতে চাইছে যে চীন পুরোপুরি ইরানকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। দ্বিতীয়ত, এটাও পরিষ্কার হয়ে গেল যে চীনের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র যথেষ্ট শক্তিশালী। ইরান জানিয়েছে যে গত রাতে তারা আমেরিকার অর্থাৎ তাদের শত্রুপক্ষের একটি ড্রোন ভূপাতিত করেছে। তারা শুধু মুখে বলেই ক্ষান্ত হয়নি, বরং সেই ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। আপনারা তা দেখতে পাচ্ছেন। ইরান বলেছে যে হরমুজ প্রণালীতে রাশিয়া ও চীন তাদের বিশেষ শর্ত ও সুবিধার সুযোগ পাবে, তাদের জন্য স্পেশাল সুবিধা থাকবে। রাশিয়া ও চীনের জন্য হরমুজ প্রণালীতে একটি নিরাপদ ও উন্নত যাতায়াত পথ নিশ্চিত করা হবে। ইরান এমন কথাই বলছে, যদিও শুরু থেকে রাশিয়া ও চীনের তেলবাহী ট্যাঙ্কারগুলো অবাধে চলাচল করছে। যদি আপনার দেশের নামও রাশিয়া ও চীনের সঙ্গে একইভাবে উল্লেখ করা হতো তাহলে কতই না ভালো হতো। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না এবং তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডেও যোগ দেবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। যদিও ট্রাম্প নিজে প্রায় আসিম মুনির ও শেহবাজ শরীফের প্রশংসা করেন, কিন্তু পাকিস্তান আমেরিকার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলেছে যে তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। আমেরিকার উপর ইসরায়েলের প্রভাব এখনও কাজ করছে। যদিও কয়েকদিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে তিনি আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না, কিন্তু বাস্তবে পরিস্থিতি এমন যে কোনো কিছু ঘটতে পারে এবং কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। যে ট্রাম্প গতকাল পর্যন্ত বলেছিলেন আমরা চুক্তি করছি, আলোচনা ভালো চলছে, এখন সেই চুক্তি ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
প্রশ্ন হলো, আমেরিকা নিজে কি এই পরিস্থিতি তৈরি করছে, নাকি ইসরায়েল চাপ দিয়ে পুরো বিষয়টি নষ্ট করছে? বিষয়টি নিয়ে আপনারা ভেবে দেখুন। একদিকে চুক্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে আমেরিকা সতর্কবার্তা বা হুমকি দিয়েছে। হরমুজ প্রণালীতে এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ওমানের জলসীমায় যে অংশটি রয়েছে, আমেরিকা বলছে সেখানে তারা সামরিক অভিযান চালাবে, অর্থাৎ তারা কোনো না কোনো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে, হামলা চালাতে যাচ্ছে বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এতে উত্তেজনা বাড়বে। তাহলে যুদ্ধ শেষ হবে কিভাবে? সুতরাং এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের আচরণ, চরিত্র ও কর্মকৌশল দেখে মনে হচ্ছে যে তিনি বাস্তবে কোনো চুক্তি করতে চান না। চুক্তির আলোচনা শুধু একটি নাটক, আর আলোচনার অজুহাতে আমেরিকা ও ইসরায়েল সময় নিচ্ছে। সম্ভবত পেছনে অন্য কোনো প্রস্তুতি চলছে। এখন ভাবুন, গাম্বিয়ার একটি ট্যাঙ্কার ইরানের দিকে যাচ্ছিল, সম্ভবত সেটি তেল দিতে যাচ্ছিল। আমেরিকা সে ট্যাঙ্কারের উপর হামলা চালায় এবং সেটিকে অকার্যকর করে দেয়। এখন ভেবে বলুন, আমেরিকা যদি এসব কাজই করে তাহলে কোনো চুক্তি কিভাবে সম্ভব হবে? আর্মেনিয়া সম্প্রতি একটি সামরিক কুচকাওয়াজ মিলিটারি প্যারেড আয়োজন করেছিল, যেখানে তারা তাদের সামরিক শক্তি প্রদর্শন করে। সেখানে প্রদর্শিত সুখোই SU-30 যুদ্ধবিমানের দিকে খেয়াল করলে দেখা যায় তাতে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যুক্ত ছিল। সেটি ছিল ইরানের তৈরি ইয়াসিন নামের একটি গাইডেড ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, বলা হচ্ছে আর্মেনিয়া তাদের SU-30 যুদ্ধবিমানে ইরানের নির্মিত ইয়াসিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আর মাত্র 2 দিন আগেই এই একই আর্মেনিয়া তাদের প্যারেডের প্রস্তুতির সময় ইরানের একটি প্রতিরক্ষা ব্যবস্থাও প্রদর্শন করেছিল। অর্থাৎ আর্মেনিয়া এবং আর্মেনিয়ার মতো আরও অনেক দেশ নীরবে ইরানের অস্ত্র ব্যবহার শুরু করেছে। এটি ইরানের জন্য একটি বড় সাফল্য। আর আমেরিকা কিছুই করতে পারছে না। বাস্তব যুদ্ধক্ষেত্রে বিশ্বের মানুষ প্রকৃত শক্তি তো দেখেই ফেলেছে যে কার শক্তি কতটা আছে। যুদ্ধ করে আমেরিকা ইতোমধ্যেই দেখে ফেলেছে যে ইরান কিভাবে তাদের ক্ষতি করেছে। এখন তারা কেবল ফাঁকা আওয়াজ করে নিজেদের বিজয় ঘোষণা করছে। এখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে ইরান হরমুজ প্রণালীর উপর আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু বাস্তবে এই প্রণালী আমেরিকা নিয়ন্ত্রণ করছে। এই কথা শোনার পর আপনারা দয়া করে নিজেদের হাসি চেপে রাখুন, হাসবে না যেন। এটা হলো স্বপ্নের মতো। হ্যাঁ, এটা ওই সিনটার মতো যে মিথ্যা বলো, বারবার মিথ্যা বলো, যতবার মুখ খুলবে মিথ্যাই বলো, মিথ্যে বলো, মিথ্যে বলো, কারণ তাদের আর কোনো উপায় নেই। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় তারা 20টি জাহাজকে অনুমতি দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে দিয়েছে। এছাড়া ওমান ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীর কিছু স্থানে মাইন শনাক্ত করেছে। সমুদ্রের নিচে বিস্ফোরক বা মাইন পেতে রাখা হয়েছে এবং তাদের বক্তব্য অনুযায়ী সেগুলো ইরান স্থাপন করেছে। ফলে ওমান সতর্কবার্তা দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করছে তারা যেন সতর্ক থাকে এবং সাবধানতার সঙ্গে যাতায়াত করে। বর্তমানে আমেরিকার কর্মকাণ্ড লক্ষ্য করলে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট শুধু হুমকি দিচ্ছেন না এবং বিজয়ের ঘোষণা দিয়ে যাচ্ছেন। পুরো একটা মাস এভাবে কেটে গেছে, বিজয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। একইভাবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীও নানা বক্তব্য দিয়ে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন যেন আমেরিকার বিজয় অর্জন হয়েছে। আর আমেরিকার বিভিন্ন কর্মকর্তা এই ধরনের পোস্টও করছেন। যেমন আমেরিকার মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক কমান্ড সেন্টকম একটি পোস্টে জানিয়েছে যে তাদের F-16 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে। তারা ছবিও প্রকাশ করেছে এবং বলেছে যে তাদের F-16 যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। শুধু ছবি পোস্ট করলেই কি পৃথিবী বিশ্বাস করবে যে আমেরিকা জয়ী হয়েছে? দুনিয়া তো এটা মানতে চাইছে না। ইরান তোমাদের F-35 ফাইটার জেটকেও হিট করে দিয়েছে। তারপরেও আজ মধ্যপ্রাচ্যের আকাশে F-16 উড়িয়ে ছবি প্রকাশ করা তোমাদের একটি শিশুসুলভ আচরণ মাত্র। এদিকে ব্রিটেনের একটি মাইন ক্লিয়ারিং মাইন অপসারণকারী জাহাজ ফ্রান্সে পৌঁছেছে। এর ভেতরে ছোট ছোট নৌযান রয়েছে যেগুলো সমুদ্রের নিচে পুঁতে রাখা মাইন বা বিস্ফোরক শনাক্ত করে এবং পরে সেগুলো নিষ্ক্রিয় করে। খবর অনুযায়ী ফ্রান্স থেকে এই ব্রিটিশ মাইন ক্লিয়ারিং জাহাজটি পরে হরমুজ প্রণালীর দিকে রওনা হবে। আরও খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে 2 ঘন্টার একটি বৈঠক করেছেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিষয়টি আটকে আছে এই প্রশ্নে যে ইরানের অর্থ বা সম্পদ মুক্ত করা হবে কিনা। তবে ইরান যে শর্ত দিয়েছে সেটি তো আগের মতো রয়েছে। হয়তো আপনারা ভুলে গেছেন, ইরান শর্ত দিয়েছে আমেরিকা যতক্ষণ পর্যন্ত তাদের জব্দ করা অর্থ মুক্ত না করবে ততক্ষণ তারা কোনো চুক্তি নিয়ে আলোচনাই করবে না। আমেরিকান প্রতিবেদনের দাবি অনুযায়ী ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতেও রাজি নয় এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতেও অস্বীকৃতি জানাচ্ছে। এটি আমেরিকার প্রতিবেদনের দাবি। আর এটা হতেই পারে, কারণ আলহামদুলিল্লাহ ইরান এই মুহূর্তে যেভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে তাতে তারা এখনও পর্যন্ত আমেরিকার কোনো শর্তেই রাজি হয়নি। আনুষ্ঠানিকভাবে ইরান এমন কোনো ঘোষণা দেয়নি যে তারা আমেরিকার কোনো শর্তে সম্মত হয়েছে, বরং ইরান স্পষ্টভাবে বলেছে যে আমেরিকা তাদের জব্দ করা অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত পরবর্তী কোনো আলোচনা হবে না। আপনাদের জানিয়ে রাখি যে এখনও বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতে অবস্থান করছে। ডোনাল্ড ট্রাম্পের উপর আরও একটি কারণে চাপ রয়েছে। সামনে বিশ্বকাপ আসছে, তাই বড় বড় ব্যবসায়ীরা ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন যেন বিশ্বকাপের আগে যেন একটি চুক্তি সম্পন্ন করা হয়, যাতে অঞ্চলে শান্তি ফিরে আসে এবং ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে পারে।
যুদ্ধের আগে ইরান ইউনাইটেড আরব আমিরাতকে একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। তারা তাদের পণ্য ও মালামাল ইউএইতে নিয়ে যেত এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করত। কিন্তু এই যুদ্ধের ফলে ইরান ও ইউএই এর সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে। ইরান ইউএই এর পরিবর্তে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করেছে। পাকিস্তান নিজে প্রস্তাব দিয়েছে যে ইরান তাদের যে কোনো রপ্তানি বা ব্যবসায়িক কার্যক্রম পাকিস্তানের বন্দর ও জাহাজগুলোর মাধ্যমে পরিচালনা করতে পারবে। ফলে এটি ইরানের জন্য দারুণ সুবিধাজনক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এবার জাতিসংঘের কাছে 24শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া 1400 জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত 28শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার 2 দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই 1400 জনের নাম ঠিকানা চেয়ে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে 5টি ধাপে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 2024 সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালের 22শে ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল। ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত 2025 সালের 12 ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত 28শে মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে, এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতার প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত।
এতে বলা হয়, সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরও নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরও কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস-কেসি অনুরোধ করেছেন, প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো, সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরও কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরও চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পালস-কেসি এবং টাটিয়ানা ইটোয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগেই গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে।
আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাওয়েলস্কেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর